আপনার যে এই সময়টা, যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না অন্য কারণে, এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন, যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সবকিছু মিলিয়ে? সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট, টাফ। বাট একটা দিক থেকে ভালো, মানে খারাপের ভেতরে আমি সবসময় ভালো কিছু খোঁজার চেষ্টা করি। মানে কোনো হুম। সময় যত খারাপ সিচুয়েশন থাকে আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেয়ার। এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না। হ্যাঁ, যদিও এখন কোনো খেলাই হচ্ছে না, আনসার্টেনটিতে আছে হুম। কখন খেলা শুরু হবে কিংবা কখন হবে না। বাট যখনই হবে তারপরেও তো আমি জানি না যে আমি আসলে আমার টাইম তো আছে আরো প্রায় 6 মাস, 5.5 মাস, 6 মাসের মতো। হুম। তো আমার তো অতদিন বাকি আছে। সো যদি নেক্সট 1 মাস পরে খেলা শুরু হয়ে যায়, সো আমি আরো 4 মাস, 5 মাস, 6 মাস পরে খেলবো। তো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয়। বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপেরিয়েন্স, শেখার অনেক কিছু আছে। আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলার ছলে দেখি কিংবা নেয়ার চেষ্টা করি, যেটা আসলে নেয়া উচিত না। আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি। আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল 2016 সালে, তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, সেটি একটি অন্য কারণে, এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন, খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে, মানে স্বাভাবিক। একটা প্লেয়ারের জন্য মাঠে আসলে থাকাটাই সবথেকে বড় ইম্পোর্টেন্ট। মানে মাঠে না যাওয়াটাই হচ্ছে সবথেকে কষ্টের বিষয়। সব রাইট। ধরেন আমি খেলছি, কোথায় খেলছি অত ইম্পোর্টেন্ট না। আমি যে খেলছি এটাই আমার কাছে ইম্পোর্টেন্ট। সো ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না, স্বাভাবিকভাবে অনেক, অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে। সাকিব, আপনার কাছে একটু আরেকটু সিরিয়াস বিষয়টা কথা বলি। আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, খেলোয়াড়রা আপনাদের পাশে ছিলেন এবং কিছু কিছু বিষয় যেগুলি খুবই যৌক্তিক বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপনও করেছিলেন। সেই উপস্থাপন করে আপনি যেই দাবিগুলি জানিয়েছেন তার কতগুলি মানা হয়েছিল সঙ্গে সঙ্গে, তার কতগুলি কিছুদিন পরে মানা হয়েছিল, সেই দাবিগুলি সম্পর্কে বা সেই বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা, বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা, আপনার কাছে কতটা কি মনে হচ্ছে যে সেই দাবিগুলি কতটা মানা হয়েছে? আসলে আমি সিওর যে প্লেয়াররা সবাই সবার সাথে তো ডিসকাস করেই, বাট হুম। আমার কাছে মনে হয় যে মোটামুটি বেসিক যে বা চাওয়া পাওয়া প্লেয়ারদের ছিল সবগুলাই ফুলফিল হয়েছে। হুম। দুই একটা হয়তো যেটা হয়নি, যেটা হতে আসলে সময়ও লাগবে, তো হুম। ওইটার জন্য আসলে ওয়েট করতে হবে। আর বাকি বেশিরভাগই বা চাওয়া পাওয়া তো আমার মনে হয় যে ফুলফিলই হয়ে গিয়েছে। এই কারণে প্লেয়াররাও সবাই খুশি। তারা হুম। এখন চায় যত বেশি খেলা হোক এবং মাঠে থাকতে, যদিও এই সিচুয়েশনে আসলে সবকিছু এলোমেলো করে দিয়েছে। বাট আমি হোপফুল যে তাড়াতাড়ি এই সিচুয়েশন বাংলাদেশে ঠিক হবে এবং সবাই মাঠে ফিরতে পারবে। সাকিব, আপনি জানেন যে আপনি আসছেন দেখে আমাদের দর্শকরা অনেক মতামত আমাদেরকে জানিয়েছেন, কিছু মতামত আমাদেরকে পেজে জানিয়েছেন। আমি অনেককে বলেছিলাম যে আমার সৌভাগ্য হবে আজকে সাকিব আল হাসানের সঙ্গে কিছুক্ষণ কথা বলার জন্য, কিছু মতামত আমাদেরকে ব্যক্তিগতভাবেও জানানো হয়েছে। কিন্তু যেই পোলটি আমরা একটা করেছিলাম, যে পোলটি হচ্ছে সরাসরি দর্শকদের মতামত আমরা চেয়েছিলাম যে প্রিয় দর্শক, খেলায় ফিরলে সাকিব আল হাসানকে জাতীয় দলের অধিনায়ক দেখতে চান কিনা, এটিতে শতকরা 61% দর্শক বলেছেন যে তারা দেখতে চান না, 39% বলেছেন যে হ্যাঁ দেখতে চান। যে বেশি যারা বলেছেন যে তারা দেখতে চান না, তাদের কারণ হচ্ছে তারা আসলে ক্যাপ্টেন না, আপনাকে মানে প্লেয়ার হিসাবে তারা এত বেশি মিস করেন, মানে এটা কোনো নেগেটিভ জায়গা থেকে না, তারা মনে করেন যে আপনি আবার ফিরে আসলে আপনাকে বাংলাদেশ দলের দায়িত্বটা আপনি নিতেই পারেন, কিন্তু নেওয়ার পরে প্লেয়ার সাকিব আল হাসানকে তারা বেশি দেখতে চান। আমি দুই একটি যদি মতামত পড়ি তাহলে সেখানে আপনি দেখবেন যে মোহাম্মদ আলামিন উনি বলছেন সাকিব খেলায় ফেরা পরপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলে সাকিবের ভিতরে অনেক বেশি ভালো পারফর্ম করার জোরটা থাকবে না, তাছাড়া বর্তমানে যার আছে তাদেরকেও সময় দিতে হবে নিজেদের প্রমাণ করতে। কিন্তু মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলছেন ক্যাপ্টেন হয়ে সাকিব ভালো পারফর্ম করছে, এক্সট্রা চাপ নেওয়ার ক্ষমতা ওর মধ্যে সবসময় আছে, তবে না কেন, এরকমভাবেই কথাগুলি আসছে। আপনি এটাকে কীভাবে দেখেন? এরকম আরো আমি যে মতামত আছে, আমি লম্বা সময় ধরে পড়ে যেতে পারি, কিন্তু আপনার আমি মতামত। সবার আগে তো আমি খেলায় ফিরতে চাই। জি। তো 5.5 মাস পরে যখন খেলায় ফিরবো, হুম। আগে খেলায় ফিরি, বাকি সব ডিসিশন আসলে তারপরে। আচ্ছা। তার আগে আসলে অন্য কোনো ডিসিশন নাই। এখন সবার আগে হচ্ছে যে কিভাবে এই সময়টা তাড়াতাড়ি যাবে, ওকে। তাড়াতাড়ি শেষ হবে এবং কিভাবে আমি যেখানে থেকে আসলে খেলাটা আমার বন্ধ হয়েছে সেখান থেকে যেন আমি আবার শুরু করতে পারি। সেটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এবং সবথেকে বড়, মানে নিজের প্রতি নিজের একটা এক্সপেকটেশন যে যেখান থেকে আমি শেষ করেছি ওইখান থেকেই যেন আমি শুরু করতে পারি। সো আমার কাছে চ্যালেঞ্জ ওই একটাই। আমার কাছে বাকি আর কোনো চ্যালেঞ্জ নাই। কোনো অ্যাডিশনাল চ্যালেঞ্জ কি আসবে না এটা আসলে পরের বিষয়, কিংবা আমি চিন্তা করব কি করব না সেটাও পরের বিষয়। ফার্স্ট টার্গেট হচ্ছে যেখানে শেষ করেছিলাম, মানে শেষ
হয়েছিল সেখান থেকে যেন শুরু করতে পারি। নেক্সট ওয়ার্ল্ড কাপ এভাবে চিন্তা করলে মানে নেক্সট ওয়ার্ল্ড কাপই তো। হ্যাঁ, তো হ্যাঁ। সেখানে একটু তো অবশ্যই একটা ব্যাকআপ মাইন্ডে একটা চিন্তা থাকে, যদি সুযোগ আসে খেলতে পারি, ফিটনেস থাকে, পারফরমেন্স থাকে। আমার মনে হয় যে আমাদের খুব ভালো করার সুযোগ আছে। আমি খুব মনে প্রাণে আসলে বিশ্বাস করেছিলাম যে এবারও আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা খুব কাছাকাছিও ছিলাম। হয়তো ছোটখাটো ২-১ টা কারণে আমরা হুম, আমাদের পুরো পোটেনশিয়াল অনুযায়ী আসলে খেলতে পারিনি। বাট এই জিনিসটা চেঞ্জ করতে পারবো এবং আমরা যে ধরনের টার্গেট নিয়ে যাব সেই টার্গেট অ্যাচিভ করতে পারবো বলে আমার মনে হয়। এবং যেহেতু এশিয়াতে খেলা, সাবকন্টিনেন্টে খেলা, মানে আমাদেরকে অন্য টিমদের আসলে ভয় করা উচিত হবে বলে মনে করি ওই সময়টাতে। হুম, হুম, হুম। অ্যা এখন যেভাবে আমাদের ক্রিকেটের অবস্থা আছে বা রিবিল্ডিং একটা সিচুয়েশনে আছে, হয়তো এটা এই বছরের ভেতরেই খুব ভালো একটা পর্যায়ে চলে আসতো বলে আমি বিশ্বাস করি টিম। হয়তো এটা কিছুদিন সময় লাগবে, বাট ওয়ার্ল্ড কাপের আগে আমার কাছে মনে হয় আমরা খুব ব্যালেন্স ভালো একটা দল নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারবো। বিকজ আমাদের কাছে এখনো প্রায় ৩ বছরের টাইম আছে। এইগুলো আসলে সব সময়ের উপর ছেড়ে দিতে হবে। আসলে খুব ডিফিকাল্ট বলা যে আসলে ভবিষ্যৎ কি হবে। আমি যেটা বললাম যে এই একটা জিনিসের শিক্ষা আমাকে দিয়েছে যে আসলে কালকে কি হবে কেউ জানে না। হ্যাঁ? তো এই জায়গা থেকে আমার আসলে বললাম যেটা, যে খুব বেশি দূরের কোনো ফোকাস আমি করতে চাই না। যদি সুযোগ আসে আমি ওয়েলকাম করব, সত্যি কথা, বা খুব একটা ইয়ে করব না। বাট যদি এরকম সুযোগ না আসে সেটা নিয়েও আমার কোনো আফসোস নাই। খুব গোপনীয় সিচুয়েশন এ থাকাই ভালো। খুব গোপনীয়তার সাথে সারা জীবন থাকা ভালো। না এই একটা জিনিস আছে যেটা আসলে কখনো প্রকাশ পাওয়াই উচিত না। না, তো এটা তার এটা ডিক্লাসিফাইড হওয়ার সময় আসে নাই। ডিক্লাসিফাইড হওয়ার সময় মানে আমার ধারণা যদি আমি কোনোদিন পলিটিক্সে আসিও হ্যাঁ, সেটাও হ্যাঁ। আসবে না, আর কোনোদিন না আসিও সেটাও আসবে না। তো এটা এমন একটা সিক্রেট, মাই গড, এবং ইন্টারেস্টিং। আমি চাই না এটা কেউ কখনো জানে। এই যে আমার কৌতূহল, আমি শিওর আমার কৌতূহল বাড়লো এবং আমাদের দর্শকদের কৌতূহল অনেক বাড়লো। যাক, কৌতূহলটা তো আপনি জায়গার মতোই মানে মানুষের কৌতূহল জাগার মতোই জায়গা। জি এবং যে সাবজেক্টটা নিয়ে আপনি বলছেন এখানে অনেকেরই কৌতূহল থাকা খুবই স্বাভাবিক। আমি যদি আমার জায়গায় না থাকতাম আমারও কৌতূহল থাকতো, এটাই স্বাভাবিক। বাট এই যে ২-১ টা কৌতূহল মানুষের মনে আসলে থাকার দরকার। সব কৌতূহল যদি আপনি প্রকাশ করে দেন আসলে মানুষের আর তখন আমাকে নিয়ে আগ্রহ থাকবে না। আপনাকে সো নিয়ে এটা আগ্রহ, একটা আপনাকে নিয়ে আগ্রহ থাক। আপনাকে নিয়ে নানা কারণে আগ্রহ থাকবে সাকিব আল হাসান। আমি অন্য একটা জায়গা থেকে প্রশ্নটা করি যে আপনি জানেন আপনি নিজে মেসির খুব ভক্ত, আর্জেন্টিনার ফুটবল আপনি পছন্দ করেন, ফুটবল নিয়মিত আপনি খুব ফলো করেন, কিন্তু যে সর্বনাশটা আর্জেন্টিনার ফুটবলের হয়েছে বলে অনেক ফুটবল বিশেষজ্ঞ বলেন সেটা হলো ম্যারাডোনার পরে, যেহেতু ম্যারাডোনা একজন দুর্দান্ত ড্রিবলার, দুর্দান্ত বল প্লেয়ার ছিলেন, তারপরে আর্জেন্টিনার আরেকজন মেসি আসা বা এই ধরনের খেলোয়াড়দের হওয়ারই এক ধরনের প্রবণতা আর্জেন্টিনার ফুটবলটাকে একটু এলোমেলো করে দিয়েছে বলে অনেক ফুটবল বিশেষজ্ঞ বলেন যে সবাই মেসি হতে চায় বা সবাই ম্যারাডোনা হতে চায় বা সবাই ড্রিবলার হতে চায়, সবাই বল প্লেয়ার হতে চায়। আপনি তার আগেও দেখেছেন যে ওর্তেগা থেকে শুরু করে রিকুয়েমে, মানে বেশিরভাগ আর্জেন্টিনাতে ড্রিবলার হতে চেয়েছে। সবসময় নাম্বার 10 জার্সি যারা পড়তো আর্জেন্টিনাতে রাইট, সবাই ম্যারাডোনার সব উত্তরসূরি। একই জিনিস কিন্তু আপনার ক্ষেত্রে হয়েছে বলে আমার কাছে মনে হয়। আপনার যে উত্থান, মানে 2006-07-এর একটু পর থেকে যদি আমি বলি 8-9-10, আপনাকে যে 11-12-13-14-15-16-17-18-19-20 মানুষ আপনাকে যেভাবে আইডিয়ালাইজ করছে, তার ফলে কিন্তু আমরা বাংলাদেশে প্রচুর বাহাতি অফ স্পিনার, প্রচুর বাহাতি ব্যাটসম্যান এরকম দেখতে পাচ্ছি আমরা। আর যে ক্রিকেটের অন্যান্য জায়গায় যে জায়গা, সেই জায়গাগুলিতে মানুষের উৎসাহ কমে গেছে, এটা ভালো নাকি খারাপ? আপনি কি মনে করেন যে সবাই যে সাকিব আল হাসান হতে চায়, তরুণরা, কিশোররা? আমি আমি অন্তত কেউ যদি বলে যে সে আমার মতো হতে চায় আমি তাকে বলবো যে না, হুম, মানে হুম, হওয়ার দরকার নেই। হুম, হুম, সে তার মতো করলেই আসলে বেস্ট জিনিসটা সে বের করতে পারবে নিজের ভেতর থেকে। তো আমি কখনোই বলি না যে আমার মতো কিংবা অন্য কোনো প্লেয়ারের মতো কিংবা অন্য কারোর মতো মানে কোনো প্লেয়ার হোক। সবারই যার যার একটা নিজস্ব ধরন আছে, সে যেন সেই ধরনটারই বেস্ট ফর্মটা বের করে আনতে পারে, আমি সেটা সবসময় চাই। হ্যাঁ, ফলো কিছু করা যায়। আমি এমন না যে কাউকে কখনো ফলো করি না। ২-১ জন প্লেয়ারের ভালো ২-১ টা জিনিস আমি নিতেই পারি। আরেকজন প্লেয়ার কি কারণে ওই জিনিসটা ভালো করছে, ব্যাটিংটা কেন ভালো করছে, এই শটটা কেন ভালো করছে। এই স্পিন বোলারও এত আ কিভাবে ও কনসিস্টেন্টলি এত ভালো বল করতে পারে কিংবা ওর মাথার কোন জায়গাটা কাজ করছে। এরকম বিভিন্ন প্লেয়ারদের থেকে বিভিন্ন ভালো জিনিস নেয়া যেতেই পারে। বাট তার মানে এই না যে আসলে আমি ওদের মতোই হবো। এখন কথার কথা, এবি ডিভিলিয়ার যেভাবে ৪ মারে আমি ওইভাবে ৪ মারবো না। হুম, হ্যাঁ, কিন্তু ওর ওই জিনিসটা ও কি কারণে ৪ টা ভালোভাবে মারতে পারছে সেই জিনিসটা যদি আমি শিখি সেটা হচ্ছে আমার জন্য ভালো হবে। হুম। কিন্তু আমি আমার ফর্মেই, ও ওর ভাবেই মারবে। কিন্তু আহ, আমি ওর থেকে অবশ্যই শিখতে পারি জিনিসটা যে কিভাবে মারা সম্ভব সেটা।
আপনি যখন জিনিসগুলো আমার কাছে এরকম যে কাউকে ফলো করে না, বাট অনেকের থেকে অনেক শিক্ষাটা নিয়ে সেটা যেন নিজের বেস্ট ফর্মটা ইউজ করা যায়, সেটা বেস্ট আমার কাছে মনে হয়। আপনি যখন এই কথা বলছিলেন, আমাদের একজন দর্শক এবাদুর রহমান তিনি আপনার কাছে জানতে চাইছেন বাংলাদেশ ক্রিকেটের কি কি ঘাটতি আছে বা বাংলাদেশ টিমকে আরো উন্নতি করতে হলে কি করা দরকার বলে আপনি মনে করছেন এই মুহূর্তে, আপনার মতামত একটু জানতে চান। আরেকটাও একটু বলে রাখি, রাজু খান উনি বলছেন ভাই এত ভালো খেলার এনার্জি কেমনে পান, কই পান? যাই হোক, এটা আপনি উত্তর দিতেও পারেন। এনার্জি আসলে এটা অসম্ভব কষ্টের ফল বলবো আমি। অসম্ভব কষ্ট না করলে আসলে এগুলো সম্ভব হয় না। হ্যাঁ, অনেকে কষ্ট করে কিন্তু পায় না, অনেকে আবার কম কষ্ট করেও পেয়ে যায়। বাট খুব একটা শর্টকাট কোনো ওয়ে নাই আসলে সাকসেসের। সো স্বাভাবিকভাবেই হার্ড ওয়ার্ক সাথে ডেডিকেশন, আপনার ডিসিপ্লিন, লাইফ, এগুলা খুবই আসলে খুব বেশি। সাকিব একটু অনুমতি দিলে আমি একটু বলি। সাকিব আল হাসান যে কথাগুলি বলছেন সেই কথাগুলিকে খুব সহজ মনে হলে সেই কথাগুলি কত কঠিন আমি উদাহরণ দেই। আমি সাক্ষী, সাকিব আল হাসান কোনো কোল্ড ড্রিঙ্কস খান না, সাকিব আল হাসান চা খান না, সাকিব আল হাসান ধূমপান করেন না, সাকিব আল হাসান কোনো ধরনের কোনো কিছু, এগুলি সব স্যাক্রিফাইস করেন। কিন্তু এরকম একজন তরুণ, একটা এনার্জেটিক, তার যতভাবে ডিসিপ্লিন থাকা দরকার ততভাবে কিন্তু তিনি ডিসিপ্লিন থাকেন। এটা এত সহজ কথা না, প্লিজ সাকিব। ধরেন একটা স্যাক্রিফাইসের জায়গা তো আছেই, বাট আরেকটা ধরেন আপনি বাসায় গেলেন, আপনি দেখলেন আপনার মা রান্না করেছে মুরগির মাংস, গরুর মাংস, কিংবা আলু ভর্তা, পেঁপে ভর্তা, সব ভর্তা দিয়ে সুন্দর করে, কিংবা চচ্চড়ি মানে ভাজি, আমাদের যে ট্রেডিশনাল বাংলা, কিংবা খিচুড়ি, কিংবা বিরিয়ানি, পোলাও, মাংস, মানে যার কাছে যেটা আছে, ওই খাবারটা যখন আপনি খাচ্ছেন না, এটা অনেক কষ্টের ব্যাপার, এবং ওইটা হচ্ছে স্যাক্রিফাইস। কিংবা আপনার ওয়াইফ রান্না করে রেখেছে, আপনি বাসায় গিয়ে দেখলেন আপনার টেবিলের উপর খাবারই খাবার, এবং আপনি ওটা খাচ্ছেন না, এটা আসলে অনেক বড় স্যাক্রিফাইসের ব্যাপার, এবং এটা আমাদের বেশিরভাগ প্লেয়ার করে থাকে, যেটা খুবই কষ্টকর। বাট আমরা সপ্তাহে ট্রাই করি একদিন খাবার, মানে মন মতো খেয়ে আর কি সব আশা পূরণ করার সপ্তাহে। ফার্স্ট একজন একটা প্রশ্ন করেছিল, আমি আসলে মানে বাংলাদেশে ক্রিকেটের কি কি বিষয়ে ঘাটতি রয়েছে এবং কি কি বিষয়ে আরেকটু উন্নতি করা দরকার, এবাদুর রহমান উনি প্রশ্ন করেছেন। আসলে কি হয়, প্রতিটা টিমই আসলে এক একটা ওয়ার্ল্ড কাপের পরে একটা ট্রানজিশন পিরিয়ড দিয়ে যায়। স্বাভাবিকভাবে কিছু সিনিয়র প্লেয়ার থাকে যে তারা তাদের ক্যারিয়ারের শেষ অবস্থায় থাকে, কিছু নতুন প্লেয়ার আসে। তো তখন ওয়ার্ল্ড কাপটা শেষ হওয়ার পরে আসলে একটা টিম গড়ে উঠতে আসলে 1 থেকে 1.5 বছর টাইম লাগে। সো ওই টাইমটা দিলে আমার মনে হয় যে ক্রিকেট রাইট ট্র্যাকেই আছে। এই টাইমটা দিলে 1 থেকে 1.5 বছর, আবার দেখবেন যে খুব সুন্দর রেগুলার কনসিস্টেন্টলি পারফর্ম করা শুরু করেছে টিম। সাকিব আল হাসান, আমাদের দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ, সেটি আজকে আপনার সঙ্গে কথা হচ্ছে বলে না, এই গত নভেম্বরের পর থেকে এই 7 মাসে আমরা অনেক লেখালেখি করেছি, লেখালেখি পড়েছি, লেখা দেখেছি। একটি বিষয় বারবার সামনে আসছে আপনার নিষেধাজ্ঞার বিষয়ে, যে আপনার নিষেধাজ্ঞাটা কি আসলে বোর্ড বা বোর্ডের সাথে আপনার কোনো রকম বোর্ড ইচ্ছা করলে ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে ট্যাকেল করতে পারতো কিনা, বোর্ড এটার ক্ষেত্রে তার ভূমিকা ঠিকমতো পালন করেছে কিনা, নাকি আপনাকে আলাদা করে মানে অ্যান্টি কারাপশন ইউনিট যারা আছে ওরা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, যদিও ওরা আইসিসির আন্ডারে, বাট ওদের কিন্তু আইসিসিও ওদেরকে কিছু বলতে পারে না। ওদেরকে ওরকম ভাবে মানে স্বাধীনতা দিয়ে দেয়া হয়েছে ওদের কাজ করার জন্য। সো এরকম যাদের ধারণা আছে কিংবা চিন্তা আছে, আমার কাছে মনে হয় যে এরকম ধারণা না করাই ভালো। সাকিব আল হাসান, আপনার সম্পর্কে আরেকটি অনেক বড় আগ্রহের বিষয় যে আপনি কি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, বা আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন, বা আপনার কি এরকম কোনো ইচ্ছা আছে যে যখন আপনি খেলা থেকে রিটায়ার করবেন আপনি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে ওইখানেই থেকে যাবেন, এরকম কোনো ইচ্ছা কি আপনার আছে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা অনেক বড়, সো ওইটার পরে আসলে অন্য কোনো জাতীয় সঙ্গীত মুখস্থ করা হবে বলে আমার মনে হয় না। জাতীয় সঙ্গীত দেওয়া হবে না ফর শিওর। আচ্ছা, আর যেটা থাকার বিষয়, আসলে আমি যেটা বললাম যে আসলে ফিউচার আমি খুব বেশি একটা দূরের প্ল্যান করিনি, এবং কখনো করতে চাইও না। আমি এখন বাংলাদেশে হ্যাপি আছি, খুশি আছি, সুখে আছি, মানে যত ধরনের ফ্যাসিলিটিস দরকার সব আমার কাছে আছে, আমি কেন অন্য জায়গায় যাব? সো এরকম কোনো ইচ্ছা আমার মানে নেই, আপাতত তো নেই। আমার ধারণা ভবিষ্যতে আসার কোনো সুযোগ নাই। সো আমি যেটা বললাম যে হ্যাঁ, এখন তো একটা সিচুয়েশনের কারণে আসা হয়েছিল, এবং একটা সিচুয়েশনের কারণে এই আসলে থাকা, বাট এর আগে আমি কোনোদিন এতদিন আসলে থাকা হয়নি। সর্বোচ্চ মনে হয় 20 থেকে 25 দিন থাকা হয়েছে। এবার অলরেডি 1.5 মাসের বেশি হয়ে গেল, আরো কতদিন থাকতে আমি জানি না। বাট অবশ্যই
মিস করি, সবসময় মিস করি। চেষ্টা থাকবে যেন যত তাড়াতাড়ি পারি দেশে ফিরে যেতে। যদি সিচুয়েশন এরকমই চলতে থাকে, চেষ্টা থাকবে যে আমার ফাউন্ডেশনের মাধ্যমে আরো বেশি মানুষকে কিভাবে সাহায্য করা যায়। আমি নিজে থেকে যদি করতে পারি আমার কাছে আরো ভালো লাগবে। আর যদি এরকম সিচুয়েশন চেঞ্জ না হয়, যেতে না পারি, আপাতত নেক্সট কিছুদিনের ভেতরে চেষ্টা থাকবে যে এখান থেকে এই যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করা। আমি যদি একদম স্পেসিফিকলি বলি, কারণ আমি সাংবাদিকতায় থাকার কারণে এবং বাংলাদেশে যারা আসলে নিউজ মেকার তাদেরকে খুব ভালো করে খেয়াল করার জন্য আমি মোটামুটিভাবে বলতে পারি যে 2006 সালের পর থেকে আপনার নেম এবং ফেম এবং স্টারডম সেটার গ্রাফটা শুধু আকাশের দিকেই উঠেছে। তো এই যে স্টারডম, এই 12 বছর ধরে সেই স্টারডমটা মানে খুব ক্লিশে প্রশ্ন হয় যদিও, তারপর সেই স্টারডমটা আপনি কিরকম এনজয় করেছেন সেইটি একটি আমি প্রশ্ন করতে চাই। কখনো কি মনে হয়েছে যে মানে একটু ভাই আমার একটু প্রাইভেট লাইফ দাও, ওরকম আমি আর পারতেছি না? মানে এক সিঙ্গেল সেকেন্ডের জন্য মনে হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি এইটা আপনি এনজয় করেছেন? হ্যাঁ, পুরাপুরি এনজয় করেছি। এবং মানে এই 10-12 বছর আপনি যেটা বললেন, মানে আই হ্যাড মাই বেস্ট টাইম। হ্যাঁ, হয়তো আরো আরো বেটার টাইম সামনে অপেক্ষা করছে, বাট এই 12 বছর আমি ফুল এনজয় করেছি, মানে সব দিক থেকে। সো আই হ্যাড এ গুড টাইম। এবং এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমার প্রাইভেট লাইফ দরকার, মানুষ কেন ইয়ে করছে। মানুষ যেটা করছে সেটা মানুষ করবে, এটা খুবই নর্মাল এবং খুবই স্বাভাবিক। এবং আমি এনজয় করেছি সেটা। আসলে এনজয় করার একটা বড় কারণ হচ্ছে যে অনেক বড় একটা ফ্যান বেস, মানে একটা গ্রুপ আছে কিংবা মানুষরা আছে যারা চায় যে আমি অনেক বেশি ভালো পারফর্ম করি এবং দেশের জন্য অনেক বেশি বা সাকসেস নিয়ে আসি, যেটা আমাকে সবসময় আসলে ইন্সপায়ার করে অনেক বেশি। আমি একটু ড্রেসিং রুমের প্রসঙ্গে আসি। আমার সাথে যখন আপনার কথা হয়েছিল লম্বা কথাটার সময় আর কি, সে লম্বা কথার সময় আপনি আমাকে বলেছিলেন যে আপনি ইমোশনটা দেখাতে চান না, কারণ হচ্ছে যে কারণ ইমোশন পাবলিক করা একদম বাধ্য না হলে, বা আপনি মুশফিকের সাথে সেই ঐতিহাসিক আপনাদের কান্নাকাটির ছবি সেটা আবার পরে আপনি ব্যাখ্যা দিয়েছেন, আপনি মুশফিককে তুলতে গিয়ে পরে আপনি সে যান, কিন্তু আপনাকে খুব বেশি ইমোশন শো করতে আমরা আসলে খুব বেশি দেখি নাই। কিন্তু আপনি আমাকে বলেছেন যে অনেক সময় এরকম হয় যে আমি ড্রেসিং রুমে গিয়ে আমার ব্যর্থতা বা দলের কোনো খারাপ অবস্থার মধ্যে হাতের গ্লাস, মানে জাস্ট হাতের মধ্যে গ্লাস চেপে আপনি সেটাকে ভেঙে ফেলছেন, এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। এটা আসলে যে এশিয়া কাপের ফাইনালটা, ওই ম্যাচটাই আসলে ওই যে যখন আমাদের লাস্ট ওভারে আর কি 6 বলে 9 রান লাগে 2012 এশিয়া কাপ, আসলে ওই দিনের ঘটনায়। এছাড়া চেষ্টা থাকে যে মানে একদমই না শো করতে, বা যেহেতু এখন স্পেশালি আরো বেশি সিনিয়র প্লেয়ার অফ ইয়াং প্লেয়ার যারা, তারা তো আসলে আমাদেরকে অনেক সময় দেখবে যে আসলে আমাদের কোন জিনিসটা ঠিক কি ভুল। তো আমরা যদি বাই মিস্টেকও একটা জিনিস ভুল করি, ওরা কিন্তু ওই ভুল জিনিসটা একটু দেখলো, শিখুক না শিখুক ওটা পরের জিনিস। আমরা ব্যাড এক্সাম্পল আসলে চাই না। তো চেষ্টা থাকে যে ওই সময়টা কিভাবে কত বেশি নর্মাল ওয়েতে থাকা যায়। হ্যাঁ, আমি যখন হোটেল রুমে আসলাম, দেন আমি আমার মানে নিজের রাগ নিজের উপর যত ইচ্ছা ইয়ে করলাম, বাট ড্রেসিং রুমে চেষ্টা থাকাও, মানে আমি শিওর অনেকেই চেষ্টা করে এরকম যে না শো করতে, যে আসলে সিচুয়েশনটা এরকম ছিল, আমি এরকম করতে পারতাম, এরকম মিস্টেক করছি, আমি ভুল করছি। অনেক সময় অনেকের রাগটা আসলে কন্ট্রোল করা সম্ভব হয় না, সেটা আসলে অন্য 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 একটা ব্যাপার। বাট আমি চেষ্টা করি সব সময় যে কিভাবে ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট আসলে কাম রাখা উচিত কিংবা সম্ভব, এটা আমার সবসময় একটা মানে ব্যাক অফ মাই মাইন্ডে সবসময় চিন্তা থাকে। সেটা আমি ধরেন ব্যাটিং এর পরে হোক কিংবা আমি কোনো সময় ড্রেসিং রুমে আছি, আমাদের ড্রিঙ্কস ব্রেক, লাঞ্চ ব্রেক, যে কোনো ব্রেকে যখন ইয়ে হয়, আমি চেষ্টা করি যে ড্রেসিং রুমের সিচুয়েশন যত বেশি কাম রাখা যায়। মাঝে মাঝে অবশ্যই আমিও পারি না কন্ট্রোলে রাখতে, তখন হয়তো অনেক কিছু বলে ফেলি কিংবা অনেক কিছু করে ফেলি, বাট চেষ্টা করি আসলে ওই জায়গাটাতে কাম রাখার জন্য, কারণ ওই জায়গাটাই একটা জায়গা আছে যেখানে যদি আমরা কাম থাকি আমাদের বেটার ডিসিশন নিতে সুবিধা হয়। বাংলাদেশের ক্রিকেটের শুধু না, বিশ্ব ক্রিকেটেই একটি অসাধারণ সিদ্ধান্ত, আমি সাধারণের বাইরে ভালো মন্দের কথা পরে আসি, যে বিশ্বকাপে আপনার 3 নম্বরে ব্যাট করতে নামা। তো তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্যাপ্টেন, এটি নিয়ে যখন আলোচনা করছিলেন তখন তামিম ইকবাল বলছিলেন যে মাশরাফি বিন মুর্তজা সেই 3 নম্বরে নামার আপনার সিদ্ধান্তের উপর
আসলে ব্যাক করে যাচ্ছেন, কিন্তু তামিম মনে করেছিলেন যে আপনার 3 নম্বরে নামা ঠিক হবে না, কারণ আপনি এবং তামিম দুজনেই যদি আউট হয়ে যান বাংলাদেশ টিমের উপর একটা চাপ পড়বে। আপনি সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে একটু যদি বলেন। মাশরাফি খুব সুন্দর করে বলেছেন যে তামিম সাকিবের সিদ্ধান্তের বাইরে বা সাকিবের সিদ্ধান্তকে আমি ব্যাক করে গেছি, কারণ আমি জানি সাকিব যদি খারাপ করে এটা সাকিবের চেয়ে বেশি আর কেউ এটা নিয়ে সাফার করবে না, সুতরাং সাকিবের উপর আমাদের অনেক আস্থা আছে। কিন্তু 3 নাম্বার সিদ্ধান্তটা যদি একটু আপনি বলেন, যে আমরাও মনে করেছি যারা বাড়িতে খেলা দেখেছি যে আপনার 4 বা 5-এ ব্যাট করা উচিত, আপনি বাংলাদেশের ব্যাটিং এর মূল স্তম্ভ বা মিডল জায়গা যেটা থেকে বলি। তখন ওয়ার্ল্ড কাপের আগে যখন বিপিএল হলো বাংলাদেশে, ওই সময় আমি ডিভিলিয়ার্স এর সাথে একদিন কথা বলছিলাম, এমনি জাস্ট নর্মাল আলাপ কথা হচ্ছিল। তো কথা হতে হতে ও আমাকে একটা জিনিস বলছিল যে ও সব সময় মনে করছে যে ও আসলে পরের দিকে ব্যাটিং করেছে, মানে ও যদি 3-এ ব্যাটিং করতো ও হয়তো আরো বেশি রান করতে পারো, আরো বেশি কন্ট্রিবিউট করতে পারতো। তো ও সব সময় যে 4-এ 5-এ কিংবা 6-এ ওদের টিমের জন্য ব্যাটিং করতে হয়েছে দলের কথা চিন্তা করে। কিন্তু ওর থিওরি ছিল আমি যদি উপরে ব্যাটিং করি, আমি এখানে হয়তো 60-70 করছি, বাট আমি মাঝে মাঝে ফেলও করছি। আমি 3-এ ব্যাটিং করলেও হয়তো মাঝে মাঝে ফেল করব, কিন্তু যখন আমি সাকসেস ফুল হব তখন হয়তো আমি 100, 120, 130 করে দলকে জিতিয়ে দিব। সো আমার পরের প্রেশারটি নিতে হবে না। এখানে অনেক সময় চিন্তা থাকে টিমের, আসলে একটা সময় যেমন প্ল্যান থাকে যে হ্যাঁ ঠিক আছে 2-3 উইকেট পড়ে গেল, আমি যে সার্ভাইভ করব ফার্স্টে, তারপরে রিবিল্ড করে আবার একটা স্কোর তৈরি করব কিংবা এরকম। সো ওর ক্ষেত্রেও জিনিসগুলো এরকম ছিল, এবং ও ওই সময় বলছিল যে আমি যদি উপরে ব্যাটিং করতে পারতাম নাম্বার 3-তে, তো আমি হয়তো এরকম বড় স্কোর গুলো করতে পারতাম, এবং সেটাতে আসলে পরের দিকের ব্যাটসম্যানদের ওই প্রেশারই আসতো না। সো দুই ভাবে চিন্তা করার জায়গা আছে, কোনোটা রাইট কোনোটা ভুল এটা আমি বলবো না, দুইটাই রাইট আবার দুইটাই ভুল। মানে জিনিসটা হচ্ছে আপনি যখন কোনো ডিসিশন নেন, আপনার ইন্টেনশনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আপনি ভালোর জন্য নিচ্ছেন না খারাপের জন্য। আপনি যদি ভালোর জন্য নেন এবং সবাই যদি ওটাকে বিশ্বাস করে, এই জিনিসটা আসলে ভুল হলেও ঠিক হয়ে যাবে। আর যদি আপনি খারাপের চিন্তা না করেন, মানে ভালো চিন্তা না করে নেন কিন্তু ঠিক ডিসিশন নিয়েছেন, সবাই বিশ্বাস করছে না, আসলে ডিসিশনটা ভুলই হয়েছে। তো জিনিসগুলো আসলে এমন। তো এই কারণে আসলে তখন থেকে আমার মাথার ভেতরে ওরকম চিন্তা ছিল, এবং যেহেতু আসলে আমি টি-20-তে উপরের দিকে ব্যাটিং করেছি, এবং আমার কাছে মনে হচ্ছিল না আমি আসলে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারি ব্যাটে, স্পেশালি ব্যাটে বাংলাদেশ টিমে আমি আর অনেক বেশি কন্ট্রিবিউশন করার জায়গা রয়েছে যেটা আমি করতে পারছি না। সো তারপরেই আমি মনে করলাম যে ঠিক আছে আমি উপরে ব্যাটিং করবো। 3-এর জায়গাটাও আসলে আমাদের কোনো রকম ফিক্সড প্লেয়ার ছিল না। সো আমি ভাবলাম যে না, একটা ট্রাই করে দেখি। এবং যেহেতু ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গা ছিল, চ্যালেঞ্জটা আমার জন্য আসলে অনেক বেশি ছিল। ইভেন ম্যাচের আগের দিন রাত্রেও কল এসেছে যে শিওর আমি করব কি করব না। হ্যাঁ, সো আসলে জিনিসগুলো অনেক অনেক ক্রিটিক্যাল এবং প্রেশারই বলতে পারেন, স্বাভাবিক ব্যাপার। যেহেতু আপনার যখন ওরকম কল আসে যে হ্যাঁ আমি কি আসলেই করব কি করব না, করাটা ঠিক হবে কিনা, মনে হচ্ছে না ঠিক হবে, বেশিরভাগই যেভাবে বলেছে কিংবা চিন্তা করেছে যে আসলে ঠিক হচ্ছে না কিংবা ঠিক হবে না, সবাই যখন কনফিউজ তখন তো আপনার জন্য ডিসিশন নেওয়াটা আরো ডিফিকাল্ট। সবাই যদি আপনার ব্যাক করে আচ্ছা ঠিক আছে না সবাই ব্যাক করছে আমি পারবো হয়তো, সবাই যেখানে কনফিউজ, একজন মানুষ মানে আপনি আপনাকে নিয়ে এত বেশি কনফিডেন্ট যে আপনি বলছেন যে আপনি পারবেনই, আমি করব, দেখি কি হয়। তো আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বা কষ্ট বলেন, স্যাক্রিফাইস বলেন, কিংবা দুই একজন মানুষ যারা বিশ্বাস করেছে তাদের কন্ট্রিবিউশন এই সময়টাতে অনেক বেশি কাজে এসেছে। সাকিব, আপনার জীবনে আপনি যতগুলি ম্যাচ খেলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ভূমিকা সিগনিফিকেন্ট ভূমিকাই ছিল, কিন্তু আপনার চোখে আপনার সেরা পারফরমেন্স বা বাংলাদেশের সেরা জয় এরকম 2-3টার কথা কি আপনি বলবেন যে আপনি আসলে আশা করেন নাই বা খুব খুশি হয়েছেন, ওরকম কোনো কিছু দুই একটা ম্যাচের কথা বলবেন কিনা? আমি পার্সোনালি আপনার যে ম্যাচটার অনেক বেশি ভক্ত সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে অল্প রানে বাংলাদেশের বেশ কয়েকটা উইকেট পড়ে গেল, আপনি এবং মাহমুদুল্লাহ দুজনই সেঞ্চুরি করে সেটাকে যেভাবে আপনারা জিতলেন, মানে এটা যেটা 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 মানে আমরা সারা জীবন আমরা ছোটবেলা থেকে ক্রিকেট খেলি, তখন ক্রিকেট খেলা দেখি, তখন বাংলাদেশ আসলে খেলতো না বলে আমরা বিশ্বের বড় বড় দলকে সাপোর্ট করতাম, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, তো তাদের মধ্যে আমরা এগুলি দেখতাম, মানে সেটা একটা আমার জন্য সেটা একটা অন্য রকম অনুভূতি ছিল। আপনার এরকম কোনো ম্যাচের কথা যদি বলেন। এরকম আসলে অনেক, মানে এখন আপাতত সামনে যে কয়েকটা ম্যাচের কথা আসলে মনে আসলো, আমি খুব একটা মেমোরি ভালো না এবং আমি খুব বেশি মনেও রাখতে পারি না যে আসলে কোন ম্যাচটা। আপনি যখন বলবেন তখন হ্যাঁ তো এই ম্যাচটা আসলে অনেক ভালো ছিল।
এই ম্যাচটা তো আমাদের যেটা খুব ওই সময় সিচুয়েশন তখন মনে আসে আসলে। তার আগ পর্যন্ত খুব বেশি একটা ইয়ে থাকে না। আপনার যদি আমি টেস্ট খেলার কথা বলি, সত্যি সত্যি আপনার ব্যাটিং কিন্তু একটু অন্যরকম। মানে আমি ঠিক ব্যাটিংকে আমি আসলে খুব কপি বুক বা খুব অমুকের মতো তমুকের মতো আমি বলতে হয় না। আপনার ব্যাটিং অন্যর মতো, আপনার মতো। হয়তো পরে আপনার প্রজন্মের পরে যারা আসবে তারা হয়তো সাকিব আল হাসানের মতো ব্যাটিং কেউ কেউ করবে, সেরকম মনে হয়। সেই জন্য আপনি ব্যাটিং দিয়ে বাংলাদেশকে অনেকবার অনেক দল জিতিয়েছেন, বোলিং দিয়ে আপনি নিয়মিত পারফর্ম করেন বলে সেটি আসলে বোঝা যায় না যে আপনি আলাদা করে কিছু করছেন বেশিরভাগ সময়। কিন্তু আমার মনে আছে যে আপনি সাউথ আফ্রিকার ট্যুরে কোনো একটা টেস্ট ম্যাচে বা কোনো একটা টেস্ট সিরিজে আপনি 5টার বেশি উইকেট পেলেন পরপর, মানে এক্স্যাক্টলি আমি খাতা বই দেখে বলছি না। তো সেই সময় এটাকে অসাধারণ মনে হচ্ছিল, কারণ জ্যাক ক্যালিসকে আউট করে দিয়ে বোধহয় আপনি শুরু করেছিলেন, ততক্ষণে ওদের রান 200 পেরিয়ে গেছে, 3 উইকেট। 2009 কিংবা 10-এ এটা আসলে সাউথ আফ্রিকার যে দুইটা জায়গাতে মানে 5 উইকেট আর 6 উইকেট পেয়েছিলাম দুইটা ইনিংসে। ও একটা মাঠ ছিল যেখানে কোনো স্পিনার কিংবা লেফট আর্ম স্পিনার খুব সম্ভব, আমি যদি ভুল বলি দুঃখিত দর্শক যারা আছে, কেউ কোনো স্পিনার কিংবা কোনো লেফট আর্ম স্পিনার মানে এরকম কোনো একটা ইয়ে যে যে কখনো ওখানে ওরকম মাঠে ওই মাঠে আসলে 5 উইকেট পায়নি, কারণ ওটা আসলে ফাস্ট বোলারদের জন্য এত ফ্রেন্ডলি উইকেট ছিল, ওখানে আসলে স্পিনাররা কখনো কোনো উইকেট পাওয়ারই সুযোগ হয়নি। সো ওইটা আমার জন্য অনেক স্পেশাল ছিল, দুইটা ইনিংসই অনেক স্পেশাল ছিল। এবি ডিভিলিয়ার্সের ফার্স্ট যে ডাক, ওইটা আসলে আপনি একবারে দুটি, আমার যদ্দূর মনে পড়ে একবারে 2টি উইকেট পেয়েছিলেন আপনি ডিভিলিয়ার্স সিটি সহ, এবং ইউ আর অন এ হ্যাটট্রিক অন দ্যাট পয়েন্ট অফ টাইম, ঠিক না? মানে তৃতীয় বল, হ্যাঁ হ্যাটট্রিকের ইয়েও ছিল একটা, এক বল পরে হয়েছে, এক বল পরে এরকম, হ্যাঁ এক বল পরে হয়েছে, এরকম বেশ কয়েকবারই সুযোগ এসেছে, বাট কপালে এখনো পর্যন্ত এটা হয় নাই আসলে। আমাদের দর্শকরা আরেকটি বিষয় একটু জানতে চান, তবে সেই বিষয়টিতে আপনি আসলে উত্তরটা কিভাবে দিবেন আমি জানি না। সেটা হচ্ছে অফশোর। এই যে এইমাত্র আমাদের প্রযোজক একটি পাঠালেন যে এটা অনেকে জানতে চাইছেন, যার নাম করে সেটি বলছেন, সেটা হচ্ছে হাসান শিপলু। তিনি বলছেন অফশোরের পর অলরাউন্ডার সাকিবের কি পরিকল্পনা রয়েছে, আপনি সেরকম কোনো কিছু ভাবেন কিনা, কোনো একাডেমি করার ইচ্ছা আপনার আছে কিনা, আপনি ধারাভাষ্যে যেতে চান কিনা? ধারাভাষ্যে যেতে চান কিনা সেটা আমার মনে হয়, কারণ আমাদের একজন দর্শকও এটি বলছেন, এত সুন্দর করে কথা কেমনে বলেন। বাংলা হলে তো শুরু করে দিতে পারতাম, ইংলিশটা আসলে শিখতে হবে আরো বেশি, স্পেশালি অ্যাকসেন্ট কিংবা আরো কিছু ওয়ার্ড আমার কাছে মনে হয় শেখাটা, আবার গ্রামার সবকিছুই শেখার দরকার আছে। বাট এগুলোর জন্য এখন মানে কোর্স করা যায়, 6 মাস 1 বছর করলে আমার ধারণা সেটাও সম্ভব। আসলে অপশন অনেক আছে, বাট যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এখন এই মুহূর্তে যদি আমি চিন্তা করে বলি, তাহলে দুইটা ইয়ে আছে, যেটা হচ্ছে একটা আমার ফাউন্ডেশনে অনেক কিছু করার চিন্তা আছে, যেটা আপনি বললেন একাডেমি, এটা তো আমার আলটিমেট টার্গেটই, যেটা দিয়ে আসলে ফাউন্ডেশনে চিন্তা করে শুরু করা। এছাড়াও যেটা বললাম যে হেলথ এবং এডুকেশন, সো এই দুইটা সেক্টরে যদি কোনো কাজ করতে পারি, এই তিনটা জিনিস ফাউন্ডেশনের থ্রুতে করার খুব বড় ইচ্ছা আছে। আর কৃষি সেক্টরে আসলে আমার খুব ইন্টারেস্ট। আপনি যদি দেখেন আমার ছোট ছোট বিজনেস যাই আমি শুরু করেছি, যদিও আমি দেখি না, করি না, বাট আমি আসলে চেয়েছি যে এগুলো শুরু হোক, যেন একটা অবস্থায় আমি খেলা শেষ হতে হতে এসে দাঁড়াই এবং আমি তারপরে খুব ভালোভাবে ফোকাস করে দেখতে পারি। কারণ আমার কাছে মনে হয়েছে কৃষি একটা সেক্টর যেটা আমার খুব কাছের ইন এ সেন্স হচ্ছে, আমি যখন ছোটবেলায় মাগুরাতে থাকতাম, আমি নানি বাড়ি বেশি সময় স্পেন্ড করতাম, মামা বাড়ি, নানা বাড়ি। তো আমি সকালবেলা ভোরবেলা সূর্য ওঠার আগে আমি কিন্তু মরিচ কোড়ানো দেখতে গিয়েছি, গাছ থেকে সবাই মরিচ তুলে তুলে বস্তা ভরে ভরে আনছে, তারপরে ওইগুলা বিক্রির জন্য নিয়ে যায়। ধান কাটা থেকে শুরু করে আমার হাতও কেটে গিয়েছে ধান কাটতে গিয়ে, ধান মাড়ানো, ঢেকি ইয়ে করা। তো এইসব জিনিস আসলে ছোটবেলা থেকে আমাকে অনেক বেশি কি বলবো ফিল করাতে শিখিয়েছে। তো স্বাভাবিকভাবে ওই সব জিনিসের প্রতি আমার অনেক বেশি টান। তো কৃষি যে কোনো কিছু হলে আমার খুব মজা লাগে। তো এটা গরু ছাগল হতে পারে, হাঁস মুরগি হতে পারে, মাছ হতে পারে, আমাদের আমি যেটা ছোট একটা করি আমাদের সফট শেল ক্র্যাব, সেটা হতে পারে, বড়। তো কৃষিতে যে কোনো সেক্টরে, কৃষির যে কোনো ইয়েতে আসলে আমার অনেক বেশি ইন্টারেস্ট আছে। ফ্লাওয়ার হতে পারে, ফুলেরও একটা ইয়ে আছে, যেটা একদম খুব ছোট করে শুরু করেছিলাম, বাট করোনাতে আসলে খুব বিপদের মধ্যে আছে। আমি মানে ওই যে কি বলে পাইলট প্রজেক্ট হিসাবে খুব করা, একদম ছোট 40-50 শতক জায়গার উপরে, এবং খুবই আলহামদুলিল্লাহ ভালো শুরু হয়েছিল। বাট করোনা ভাইরাস আসলে খুব বিপদেই ফেলে দিয়েছে এখানে যারা। আমার ধারণা যে
আমার ধারণা যে এই বিপদ কেটে যাবে, এই বিপদ ঠিক হয়ে যাবে। আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনাকে আমি একটি বিষয় জানতে চাইবো যে সাংবাদিকদের সঙ্গে আপনার সম্পর্ক বা আপনি সংবাদপত্র বা সাংবাদিকদের কিরকম দেখেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, 2011 সাল বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ হচ্ছে, আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 58 রানে অল আউট হলাম। আপনি ক্যাপ্টেন, আপনি আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আমি সেই প্রেস কনফারেন্সে ছিলাম, একজন সাংবাদিক উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করলেন এটা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে খারাপ দিন কিনা। আপনি সবচেয়ে খারাপ দিন কিনা প্রশ্নটি আসলে বাহুল্য প্রশ্ন আপনার কাছে মনে হয়েছে। আপনি বলেছেন যে ক্রিকেটে তো এর চেয়েও খারাপ দিন আসলে আসতে পারে, আমি কি করে বলবো যে এটা সবচেয়ে খারাপ দিন কিনা। সেইটাকে নিয়েও অনেক ধরনের আলোচনা হয়েছে, বলা হয়েছে এটা আপনার অ্যারোগেন্স। আপনি জানেন আপনার কোন কোন ব্যাপারগুলিকে অ্যারোগেন্স হিসেবে দেখা হয়েছে, কোন কোন ব্যাপারগুলিকে বলা হয়েছে যে আপনি আসলে ঠিক ভালো মানুষ না। আমার ধারণা এখন অনেক বেটার। 2011 সাল মানে 9 বছর আগের কথা। সো আমার বয়স ছিল তখন হচ্ছে 23, 24, 23। তারপর 23 বছরের একটা ছেলে একটা দেশের ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন। মিস্টেক কিছু হতেই পারে, আমি অস্বীকার করব না, বা এগুলো ভুল ভ্রান্তি থাকবেই। আমার কাছে মনে হয় যারা অস্বীকার করে তাদের ভুলটাই সব থেকে বেশি। আমি অস্বীকার করছি না, আমি স্বীকার করছি। অবশ্যই অনেক টেকনিক্যালি বলা যায় আমার ধারণা আমি এখন অনেক বেটার, স্পেশালি প্রেস কনফারেন্স গুলোতে অনেক পরিণত এবং অনেক ভালো বলতে পারি, যেটা আমি হয়তো 2011-12 পর্যন্ত সেটা ছিলাম না। পর থেকে আই থিঙ্ক আই গট বেটার। ওয়েল আমার কাছে আপনি সবই ধরতে পারবেন। আপনারা বলছি এটাই না, আপনি ওটা বলছিলেন 2016 সালে, না ওটা বলছিলেন 2018 সালে, এরকম হতে পারে না। বাট ওভারঅল যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে যত দিন গিয়েছে তত বেটার হয়েছে। না, কিন্তু আমি কিন্তু আপনার সাথে এখানে একটু অন্যরকম মতামত পালন করি। যেমন ধরেন আমার কাছে মনে হয় যে আমরা সাংবাদিকরাও অনেক সময় নিজেদের প্রশ্ন এমনভাবে করি যেটা আসলে আমরা আপনাকে খুব বা আপনাদেরকে খুব মানে সাইকোলজিক্যালি একটু আক্রমণই করতে চাই। সেইটা আমাদের পেশাগত কারণেও, সেইটা হয়তো আপনি যখন যত বেশি পরিণত হচ্ছেন তত আপনি এটা বুঝতে পারেন যে এটা আসলে ব্যক্তিগত কোনো ঝামেলা না, এইটা হচ্ছে আপনাকে টেস্ট করা। আর আমি খুব ভালো রিয়েলাইজ করি যে আসলে আপনাদের সাইটটা মানে আগে যেটা হতো, আমি এটা রিয়েলাইজ করা শুরু করেছি আসলে মেসির খেলা দেখতে দেখতে। তো ও দুই একদিন যে পারফর্ম ওইভাবে করতে পারে না, কি আজকে এমন করতেছে কেন, কিংবা আজকে কেন। তো তখন আমি ওটা রিয়েলাইজ করি যে আসলে মানুষও তো এরকম আমাকে কিংবা আমাদের টিমের প্রতি এরকম এক্সপেকটেশন নিয়ে খেলা দেখতে বসে। তো যখন তাদের হয় না, তো ফ্রাস্ট্রেশন থেকে তাদেরও এরকম কথা বের হয়। তো ওই জিনিসগুলোরই তো আসলে প্রতিফলন। আপনারা তো আসলে সাংবাদিকদের যেটা হয় যে তারা তো মানুষের প্রতিফলন, মানে মানুষের যেসব প্রশ্ন সেগুলোই উপস্থাপন করার চেষ্টা করে। হ্যাঁ, অবশ্যই তাদের জায়গা থেকে তাদেরও নিজস্ব কোনো মতামত কিংবা প্রশ্ন থাকতে পারে, বাট তারা কিন্তু মানে দেশের কিংবা মানুষের সার্বিক একটা পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করে। সো মানুষ কি চিন্তা করছে কিংবা তাদের কি প্রশ্ন আছে তারা সেটা আমাকে করার চেষ্টা করে তাদের মাধ্যমে। না, কিন্তু এরকম হয়। কিন্তু আপনার ক্ষেত্রে একটা ব্যতিক্রম কি সাকিব জানেন? ধরেন বাংলাদেশের সকল প্লেয়ার, যেমন আমি যাকে বাংলাদেশ টিমের সব কয় ফরম্যাটে খুব অটোমেটিক চয়েস মনে করি ওপেনার হিসেবে তামিম ইকবাল। তামিম ইকবালের পারফরমেন্সও এত খারাপ গেছে, আসলে আমি যে তামিমের এত বড় ভক্ত, আমি কোনো কিছু দিয়ে এটা জাস্টিফাই করতে পারতেছিলাম না যে পারফরমেন্স নিয়ে কথা হয়েছে। আপনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র, তামিমের কথা সেই কারণে বললাম যে তামিম সবচেয়ে ভালো প্লেয়ার সেটা ধরে নিয়ে, কিন্তু আপনি হচ্ছেন বাংলাদেশে আমার দেখা একমাত্র খেলোয়াড় যার পারফরমেন্স নিয়ে কোনো কথা হয় নাই। যে মানে আপনার ব্যাপারে কথা হচ্ছে যে আপনার অমুক আচরণ, তো তুমুক কথা, তো তুমুক আপনি এটা করলেন কিনা, তুমুক আপনি এটা মানলেন কিনা। যেটা আমার মনে হয় একটু মানে কি বল, তারপরেও আসলে আপনি যখন পাবলিক ফিগার একজন হয়ে যাবেন স্বাভাবিকভাবে এই কথাগুলো উঠতে পারে, এটাও আমি একটু লেট রিয়েলাইজ করতে পেরেছি আসলে। তো স্বাভাবিকভাবেই মানে মেসির দেশেই মেসিকে যেভাবে গালি দেয়, তাই না, এইটা থেকে আসলে যখন আমি আইডিয়া গুলো নেই তখন আমার কাছে মনে হয় যে ঠিক আছে, ওর মতো প্লেয়ারকে যদি এরকম গালি দেয়, আমি 2-4টা গালি খাচ্ছি মানে তার মানে ঠিক আছে, মানুষ আসলে আমার উপর এক্সপেকটেশনটা অনেক বেশি। তো তার প্রতিফলনই আসলে এটা। সো আমি ওটাকে আসলে কখনোই নেগেটিভলি নেই না। গালি দিচ্ছে ঠিক আছে, তারা চায় আমি এটা বেটার করি, আমার কাছ থেকে কোনো ভুল হোক তারা আশা করে না। সো আমিও চেষ্টা করি আমার বেটার হতে, হয়তো আমার বেটার মানুষ হতে আরো সাহায্য করেছে এগুলো। না, সেগুলি আপনি খুব ভালোভাবে নিতে পারেন, আমি কিন্তু এগুলি টের পাই, কারণ আমি হচ্ছে নানা ধরনের মানুষের সঙ্গে কথাবার্তা বলি বা ইন্টারভিউ করছি, এই সেই আমি টের পাই। কিন্তু যখন আপনি ধরেন এই কথা শুনেন যে আপনি সাউথ আফ্রিকাতে ট্যুরে গেলেন না, কিন্তু আপনি আবার ঠিকই আইপিএল খেলতে গেলেন বা অন্য ইয়াট খেলতে যাচ্ছেন, আপনি দেশের ব্যাপারে আসলে খুব সিরিয়াস না, আপনি অনেক বেশি বিজ্ঞাপনের ব্যাপারে সিরিয়াস, টাকার ব্যাপারে সিরিয়াস, এগুলি শুনলে গায়ে লাগে কিনা সেটা একটু হচ্ছে কথা।
খুব একটা জিনিস একটা একটা যেটা হচ্ছে যে মানে আমি যদি খুব বাংলায় বলতে যাই, যেটা হ্যাঁ। হচ্ছে যে আসলে আহ, কেউ এসে তো আর আমাকে খাওয়াই দিয়ে যাবে না। সো কে কি হুম, চিন্তা করছে ওটা নিয়ে পড়ে থাকলে তাহলে আমি আসলে কি চিন্তা করব, এটা কখন চিন্তা হবে? হুম। মানে সো অন্যরা যে যেটা চিন্তা করছে তাদের চিন্তা করতে দেই, আমি আমারটা আসলে ফোকাস করি কিংবা চিন্তা করি। আমার আসলে অন্যদেরকে নিয়ে চিন্তা করে লাভ নাই। যাদের অনেক সময় আছে তারা আমাকে নিয়ে চিন্তা করুক, দ্যাটস ফাইন উইথ মি। কিন্তু নাকি আপনি আমার আসলে এত সময় থেকে আমি আসলে অন্যদেরকে নিয়ে চিন্তা করব। তো আমি চেষ্টা করি অবশ্যই সব সময় যে আমার জন্য মানে যেটা রাইট ডিসিশন সেটা নিয়ে। অবশ্যই আমি যেটা বললাম যে আসলে রাইট রং বলে কোনো কথা নেই, আমার ইন্টেনশনটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমার ইন্টেনশন যদি ঠিক থাকে, আমি জানি আমি 100% রাইট আছে আমার ইন্টেনশনে, তারপরে আসলে আমি আর টেনশন করি না। ওকে, যেখানে ইয়ে হয় যে হ্যাঁ ঠিক আছে আমার ইন্টেনশন পুরোপুরি রাইট নাই, সেটা আমি মেনে নিতে রাজি আছি, বাট আমার ইন্টেনশন যদি ঠিক থাকে, আমার যদি ডিসিশন ভুল হয় ওটাতে আসলে আমি কখনো কষ্ট পাই না, মন খারাপ হয় না, কিংবা এটা নিয়ে আমি চিন্তাও করি না। কারণ ওকে। আমি জানি যে আমার ইন্টেনশন, আমার ব্রেনে নাই যে আমার রাইট ডিসিশন কোনটা, সেটা অন্য জিনিস হতে পারে। বাট আমার জন্য যেটা আসলে ইন্টেনশন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি কোন ইন্টেনশন নিয়ে আজকে ম্যাচে খেলতে গেলাম, কোন ইন্টেনশন নিয়ে আমি এই কাজটা করছি, কোন ইন্টেনশন নিয়ে আমি আজকে একটা মানুষকে হেল্প করলাম, কিংবা কোন ইন্টেনশন নিয়ে আমি আজকে বাইরে যাচ্ছি, এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সাকসেসফুল হব কি না হবো আসলে আমি ওটা জানি না, কিন্তু আমার ইন্টেনশন যদি রাইট থাকে বেশিরভাগ ক্ষেত্রে হব, যেটা আমি হয়েছে আলহামদুলিল্লাহ। আমার যদি আমার সেক্টরে নিয়ে কথা বলি, আলহামদুলিল্লাহ আমি আমার সেক্টরে মোটামুটি সাকসেসফুল একজন মানুষ, এবং আমার ধারণা আমার ইন্টেনশনটা রাইট এই কারণে। না, আপনি তো হয়তো সবচেয়ে সাকসেসফুল একজন মানুষ। এখন একটু কর্পোরেট জগতের আলাপ করি, যে ধরেন আপনার সাথে এন্ডোর্সমেন্ট ছিল হচ্ছে বাংলা লিংকের, তারপরে এই কিছুদিন আগে গত বছর নভেম্বরে আপনার সেই এন্ডোর্সমেন্টটা আবার গ্রামীণ ফোনের সাথে একটা এন্ডোর্সমেন্টের শুরু হলো, বা গ্রামীণ ফোন এটা বিশাল করে এটা একটা বললো। এটা কর্পোরেট জগতেও একটা, এটা নিয়ে একটা বড় যুদ্ধই এটার মধ্যে হয়েছে। এই যুদ্ধগুলি আমরা বিদেশে বা অন্য বড় খেলোয়াড়দেরকে যে দেখি, আপনি আপনি মেসি বা রোনালদো এদের কথা যদি বলেন, এগুলি সামলানোর জন্য তাদের একটা আলাদা কর্পোরেট টিম থাকে, ম্যানেজারিয়াল সাপোর্ট থাকে। আপনিও কি এরকমের মাধ্যমে এই নেগোসিয়েশনগুলি করেন কিনা? যে জি, কারণ জি, আপনাদের তো শুনি, ওইভাবে আপনার কি এরকম একটি টিম বা অফিস আছে? না, মানুষ আছে যে এগুলো লুক আফটার করে। এবং একজন আইনজীবী সেগুলি দেখে শুনে, মানে হ্যাঁ, যেরকম সেটি সেটি একদম একটু। প্রপার প্রপার ওয়েতে বা ব্যারিস্টার যিনি এগুলো দেখে সব ইয়ে করেন। অবশ্য আমার খেলাগুলা যেমন এই যে আমি বিদেশি লিগগুলা যখন খেলি তখন হয়তো ডিফারেন্ট আর একজন আছেন, সো আমার হুম, এরকম এক দুইজন আছেন যারা আর কি এই এন্ডোর্সমেন্ট বলেন কিংবা এরকম বাইরের লিগ গুলা বলেন, এগুলার সকল ডিল গুলা তারা করে আসলে। সেটা ইন্টারেস্টিং। আমি আসলে চেষ্টা করেছি যে বাংলাদেশের ট্রেনটা যেন ওরকম একটা পর্যায়ে আসে। আমি হয়তো 2 বছর 5 বছর 7 বছর যে কয়দিন খেলবো, বাট তারপরে আমি চাইবো যে যেন এই ট্রেনটা আসলে ইয়ে হোক। এর আগে আমার ধারণা এরকম কারো ছিল বলে খুব একটা মনে না পড়ে না না না, আমার। সেই জন্যই আমি হয়তো আসলে ছিল। জানতে চাইছিলাম, কিন্তু তো সবারই আমি থাকা আমি উচিত চাই আসলে। এই জিনিসগুলো অনেক মানে লাইফটাকে ইজি করে প্লেয়ারের হুম, জন্য। সো হুম, প্লেয়ার ক্যান ফোকাস মোর ইন হিজ মানে হুম, ইয়ে ক্রিকেট। তো ওই রাইট। জিনিসগুলো আসলে এক প্লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় এই ট্রেনটা যদি সবার কথা বলতে পারবো না, আমি সরাসরি কথা বলে পারবো। তো সেইটাই। অনেক অনেক ব্যাপারগুলো আছে আসলে। আনলেস আনটিল আপনি আসলে আমার জুতাটা পরছেন, তখন আহ, এটা বিষয়গুলো খুবই খুবই ডিফিকাল্ট আপনার জন্য সিচুয়েশন গুলো বোঝানো, যে এই জিনিসগুলো আসলে চেঞ্জ হওয়ার সময়। এখন মেসি যেমন ওর কোনো এন্ডোর্সমেন্ট ডিলের সাথে জীবনে আমার ধারণা ও কথাও বলেনি। না বলে নাই। ওর ম্যানেজার জীবন বলছে, রোনাল্ডো সেম, হুম, হুম, অন্যান্য বড় প্লেয়ার যারা আছে সবই সেম। বাট আমাদের দেশে তো বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্ট কল, ডিরেক্ট হুম। ইয়ে করে, ডিরেক্ট অ্যাপ্রোচ করা, ডিরেক্ট কথা বলা। সো সবগুলো এই জিনিসগুলো, সো এই জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি এখন যেটা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই চেঞ্জ হয়ে আসছে, বাট হুম। এটা তারপরেও আরো কিছুদিন সময় লাগবে আসলে দুই পক্ষরই এটা বুঝতে। দুই পক্ষর বলতে যাদের এন্ডোর্স আমরা করি তাদেরও বুঝতে, আবার আমাদের সাইড থেকে অনেক গ্যাপ আছে সেগুলাও তাদের মানে তাদের চিন্তাটাও বুঝতে। তো এইগুলো যখন এক হয়ে যাবে, আমার ধারণা 2002-3 এই টাইমের দিকে ইন্ডিয়ার ক্রিকেটের যে অবস্থা ছিল সেটা থেকে 2010-11-তে এসে যে হুম। যে পরিবর্তনটা, আমাদেরও ওই পরিবর্তনটা আসছে, বাট অবশ্যই একটু সময় লাগবে। আহ, আমি শেষ প্রসঙ্গে আসি, যে বাংলাদেশ দলে যারা জুনিয়র খেলোয়াড় আছেন, যে ধরেন আপনার পরে বা অনেক পরে যারা আসছেন বা যারা আছেন, তারা কি আপনাকে একটু ভয় পান? মানে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে সেইটি হচ্ছে অনেকটা এরকম যে মুশফিক, তামিম,
এমনকি মাহমুদুল্লাহ রিয়াদ তো আছেনই, এমনকি মাশরাফি বিন মুর্তজার সাথেও অনেক জুনিয়রের আমরা শুনি যে খুব সহজ একটা সম্পর্ক, মাশরাফি কথা বলছেন, মাহমুদুল্লাহ রিয়াদ এক ধরনের সাজেশন দিচ্ছেন, কিন্তু তারা আপনার কাছ থেকে এক ধরনের দূরত্ব, মানে মানে সেইটা কি ভয়বাচক দূরত্ব নাকি স্টার সেই জন্য? আমার মনে হয় এটার বেটার অ্যান্সার দিতে পারবে ওইসব প্লেয়ার। তো আপনার যেটা করতে হবে, 7 জনের একটা ইয়াং প্লেয়ারদের গ্রুপ আপনি তৈরি করেন, এবং আপনি কল করেও এটা দেখতে পারেন, ওদের সাথে কথা বলে তারপরে ওরা কি বলে, এবং আমাদের যারা আমরা 4-5 জন কার সাথে ওদের সব থেকে সম্পর্ক ভালো, এটা আসলে ওদেরকে জিজ্ঞেস করবেন আপনি। আচ্ছা আচ্ছা, না তারপরে আসল অ্যান্সারটা পাবেন। আচ্ছা, তো আপনি ইয়াং বলতে যাদের বলছেন একজনের যদি নাম বলেন, আপনি তাদের ধরেন বাংলাদেশে যারা পরে খেলতে এসছে, আমি যদি বলি যে ধরেন সৌম্য সরকার, মোসাদ্দেক, লিটন বা মুস্তাফিজ বা ধরেন তাসকিন, এরা আপনাকে কিভাবে দেখে, মানে মানে হাউ ফ্রেন্ডলি আর ইউ উইথ দেম? যেটা হচ্ছে প্রোগ্রাম শেষ হলে 5 জনের নাম্বার দেই আপনাকে, এবং ওরা আপনাকে বলতে ওরা সব থেকে বেশি ক্লোজ কার সাথে। ও আচ্ছা আচ্ছা, আসলে এটা আমার ধারণা আপনার কাছে রং ইনফরমেশন আছে। না না, আমি কোনো ইনফরমেশন থেকে বলতেছি না, কিন্তু তারা যখন আপনার সম্পর্কে কথা বলেন তখন বড় একজন উস্তাদ প্রসঙ্গে মানুষ কথা বলার সময় যেমন কানে হাত দিয়ে কথা বলে, তারাও অনেকটা এরকম করেই কথা বলে। তো সেই ক্ষেত্রে আমার আগ্রহ হচ্ছে যে তারা মানে আপনাকে সবসময় ধরেন খুব সহজে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছে, কিন্তু আপনার কথা তো সহজে বলে না। আপনার কথা বলার সময় ও হ্যাঁ সাকিব ভাই, তো মানে একটা মানে সেই কারণে আমি বলতে চাইছিলাম যে তাদের সঙ্গে আপনার সম্পর্কটা আসলে খুব দূরত্বের বা ভয়ের বা খুব বড় ভাই ছোট ভাইয়ের কিনা। আমার ধারণা না, আমার ধারণা মোর অফ রেসপেক্ট থেকে আসতে পারে সেটা, যদিও ওদের ধারণা ওরাই বলতে পারবে ভালো। আমি একদমই এটাতে আসলে কিছু বলতে চাই না। এই কারণে আমি আপনাকে বললাম যে বেস্ট হচ্ছে আপনি ওদেরকে জিজ্ঞেস করেন, এবং আমি শিওর অ্যান্সার কি হবে, এবং আমি এটা নিয়ে খুবই কনফিডেন্ট। মানে আপনি যাদের নাম বললেন এইগুলো নিয়ে তো আমি আরো বেশি কনফিডেন্ট। আচ্ছা আচ্ছা, খুবই খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা আসলে শেষ প্রসঙ্গে এসে পড়েছি। দুটি মাত্র প্রশ্ন আছে। একটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা অসাধারণ ঘটনা ঘটেছে, আন্ডার-19 আসলে আমাদের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, সেটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। আর আমাদের শেষ প্রশ্ন, আপনার বন্ধু এখন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম সম্পর্কে যদি আপনি কিছু বলেন, মানে আপনি তাকে খেলোয়াড় হিসেবে, মানুষ হিসেবে কিভাবে দেখেন, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ এবং তামিম ইকবাল। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি যেটা সবসময় মনে করতাম, আমরা যখন খেলেছি তারপর থেকে আমি মনে করতাম যে যখন আসলে আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব, তারপর থেকে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করতে পারবো। কারণ আমি দেখেছি যারা এরকম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, ওইসব দেশগুলোই আসলে পরে ওইসব প্লেয়াররাই যখন দেশকে রিপ্রেজেন্ট করতে আসে, তারাই আসলে দেশের জন্য অনেক ভালো পারফর্ম করে, এবং তারাই দেশের এরকম ওয়ার্ল্ড কাপ আনার মতো পারফর্ম করে থাকে। সো আমিও আসলে ওইখানে আশাবাদী। আপনি যদি দেখেন ইন্ডিয়া কিংবা অন্যান্য টিমের যেসব টিমই যেবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওরা আসলে তার 2 বছর কিংবা 4 বছর আগে আসলে ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে এবং চ্যাম্পিয়ন হয়ে এসেছে, এবং তারপরে তার 4 বছর কিংবা 8 বছর পরে এসে ওরা ন্যাশনাল টিমের জন্য ওয়ার্ল্ড কাপ জিতছে। সো আমার কাছে মনে হয় অসাধারণ একটা ব্যাপার আমাদের জন্য, এবং এই ছেলেগুলোই আসলে ওয়ার্ল্ড কাপ কিভাবে জিততে হয় সেটা তারা জানে। সো স্বাভাবিকভাবেই তাদের জন্য অনেকটা ইজি হবে এরকম ওয়ার্ল্ড কাপ স্টেজে এসে যখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আর তামিমের ব্যাপারে যেটা হচ্ছে যে তামিমও এর আগে অন অ্যান্ড অফ তো ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন্সি সবই করেছে। সো এখন ওর বয়স 30-32, তো ওর জন্য খুবই একটা ভালো টাইম সবকিছু সুন্দর করে করার। আমার ধারণা ও একটা ভালো কোচ পেয়েছে, পারফেক্ট একটা কোচ, ওর জন্য খুবই ভালো কাজ করবে আমার মনে হয়। আর যে টিমটা আছে, যেহেতু এখন আমি যেটা বললাম আগে যে রিবিল্ডিং এর টাইম, সো ওর জন্য সুবিধা হবে যেটা যে টিমটাকে বিল্ড করতে পারবে ওর মতো করে। সো ওরকম যদি সুযোগ পায় এবং ওইভাবে যদি কাজ করতে পারে, আমার ধারণা যে হি উইল বি ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন। সাকিব আল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। এই মানে দুটো থেকে কথা বলতে বলতে প্রায় 3টা এখন, বা 3টার থেকে একটু বেশি। আপনি আপনার সাথে কথা বলা সবসময় আনন্দদায়ক। আমি মানুষকে বলতে চেষ্টা করি যে সাকিব আল হাসান যে এত সুন্দর করে কথা বলেন, এবং মানে আমার জন্য যেটা, মানে আমি যেটা প্রশংসাসূচক বাক্য যেটি বলতে চাই, যে আমি কখনো সাকিব আল হাসানের কথার মাঝখানে থামাতে হয় না, কারণ তিনি কোথায় থামতে হন তিনি জানেন, ভালো বলেন, এবং তিনি নিশ্চয়ই আরও পরিণত হচ্ছেন। সাংবাদিকদের কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা জানেন সবাই। আপনাকে অনেক 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 ধন্যবাদ সাকিব আল হাসান। আমরা আশা করব যে আপনি একটি সুন্দর
জীবনযাপনের মধ্যে দিয়ে সুন্দর মন নিয়ে ভালো একটি অবস্থা নিয়ে আপনি আবার আমাদের মাঝে ফিরে আসেন, আমাদেরকে আরো অনেক 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 ম্যাচ জেতান।